বন্ধুরা, ভারতের সবচেয়ে বড় এবং প্রভাবশালী সাংস্কৃতিক সংগঠন আরএসএসের নাম শুনলে আপনার মাথায় প্রথম কী আসে? কঠোরপন্থী আদর্শ, অখণ্ড ভারত, নাকি পাকিস্তানের প্রতি তীব্র আক্রমণাত্মক মনোভাব? কিন্তু ভাবুন তো, যদি এই আরএসএসের প্রধানই হঠাৎ জনসমক্ষে দাঁড়িয়ে বলেন, আমরা হিটলার নই, আমাদের পাকিস্তানের সাথে আলোচনার রাস্তা খোলা রাখা দরকার, তাহলে আপনি কি বলবেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2026 সালের জুন মাসে আরএসএস প্রধান মোহন ভাগবত আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবালের সেই বিতর্কিত বয়ানকে সম্পূর্ণ সমর্থন করেছেন, যেখানে বলা হয়েছিল শত্রুতা যতই থাকুক প্রতিবেশীর সাথে সংলাপ বন্ধ করা উচিত নয়। কিন্তু হঠাৎ আরএসএসের মতো সংগঠনের এই নরম সুর কেন তারা নিজেদের হিটলারের ফ্যাসিবাদের সাথে তুলনা করা থেকে দূরে সরিয়ে রাখছে? এর পিছনে কি শুধু বিশ্ব শান্তির বার্তা রয়েছে, নাকি লুকিয়ে আছে ভারতের এক গভীর আন্তর্জাতিক স্ট্র্যাটেজি? আজকে ভিডিওতে আমরা অত্যন্ত গভীরে গিয়ে এই জটিল ভূ রাজনীতি বা জিওপলিটিক্সের আসল সত্যটি উন্মোচন করব। চলুন শুরু করা যাক। ঘটনার সূত্রপাত হয় আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবালের একটি সাক্ষাৎকার থেকে। তিনি বলেছিলেন, ভারতের নিরাপত্তা রক্ষা করা সরকারের দায়িত্ব, তবে কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ করা ঠিক নয়। আর এবার দ্য টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী মোহন ভাগবত এই মন্তব্যকে কেবল সমর্থনই করেননি, বরং এর পিছনে তাদের দূরদর্শী দর্শনের ব্যাখ্যা দিয়েছেন। মোহন ভাগবত এখানে মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক, জনগণের সঙ্গে সংযোগ। তিনি স্পষ্ট করেছেন যে এই আলোচনা পাকিস্তানের সন্ত্রাসী এজেন্ডা বা সরকারের সাথে নয়, বরং পাকিস্তানের সাধারণ মানুষের সাথে। তার দাবি, পাকিস্তানের ভিতর এমন বহু মানুষ আছেন যারা মনে করেন যে 1947 সালের দেশভাগ একটা মস্ত বড় ভুল ছিল। দুই, হিটলারের মতো আগ্রাসন নয়। ভগবত বলেছেন, যদি ভবিষ্যতে ভারত কোনো যুদ্ধে পাকিস্তানকে সম্পূর্ণরূপে পরাস্ত করে, তবুও সেখানকার সাধারণ মানুষকে ভারতের মূল ধারায় বা শান্তিপূর্ণ সহাবস্থানে ফিরিয়ে আনতে সংলাপের রাস্তা রাখতেই হবে, কারণ ভারত ফ্যাসিবাদের পথ অনুসরণ করে না। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, আরএসএস স্পষ্ট জানিয়েছে যে তাদের নিজস্ব কোনো স্বতন্ত্র বিদেশ নীতি নেই। তারা প্রতিবেশী দেশের বিষয়ে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের নেওয়া নীতি ও সিদ্ধান্তকেই পূর্ণ সমর্থন করে। তাহলে এখন প্রশ্ন আসে, কেন এখন? আরএসএসের এই হঠাৎ সফট পাওয়ার প্রদর্শনের পিছনে বড় তিনটি কারণ কাজ করছে। প্রথম কারণ, পাকিস্তানের চরম অর্থনৈতিক পতন। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাম্প্রতিক একাধিক অর্থনৈতিক রিপোর্ট লক্ষ্য করলে দেখা যাবে, পাকিস্তান এখন ঋণের বোঝায় জর্জরিত এবং প্রায় দেউলিয়া রাষ্ট্র। তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র যদি অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে বা সেখানে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তার সরাসরি কুপ্রভাব ভারতের সীমান্তে এসে পড়বে। লাখ লাখ শরণার্থী অনুপ্রবেশ ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। দ্বিতীয় কারণ, টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধের ঝুঁকি কমানো। SIPRI এবং থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর প্রতিরক্ষা সমীক্ষা অনুসারে চীন এবং পাকিস্তানের অক্ষ ভারতের প্রতিরক্ষার জন্য বড় মাথা ব্যথার কারণ। লাদাখ ও অরুণাচল সীমান্তে চীনের আগ্রাসনের মুখে ভারত তার সমস্ত শক্তির উত্তর সীমান্তে কেন্দ্রীভূত করতে চায়। যদি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পাকিস্তান সীমান্তকে শান্ত রাখা যায়, তবে ভারতের সামরিক বাহিনীকে একসাথে দুটি সীমান্তে লড়তে হবে না। তৃতীয় কারণ, গ্লোবাল ইমেজ বা বৈশ্বিক ভাবমূর্তি নির্মাণ। ভারত এখন নিজেকে গ্লোবাল সাউথের নেতা এবং বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তি হিসাবে তুলে ধরছে। পশ্চিমা মিডিয়া প্রায়শই ভারতের বর্তমান ডানপন্থী নীতি নিয়ে সমালোচনা করে। মোহন ভাগবতের মতে, ব্যক্তিত্বের মুখ থেকে আমরা হিটলার নই বা আমরা শান্তিতে বিশ্বাসী, এই কথাগুলো আন্তর্জাতিক মঞ্চে ভারতের ইমেজকে আরও উদার ও দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। চলুন বিশ্লেষণ করি আরএসএসের এই স্ট্র্যাটেজিক অবস্থানে কার লাভ এবং কার ক্ষতি হচ্ছে।
ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনের বিভিন্ন ভূ রাজনৈতিক বিশ্লেষণে দেখা গেছে ভারত যখন পাকিস্তানের সাধারণ জনগণের কথা বলে তখন তা পাকিস্তানের ভিতরের এস্টাবলিশমেন্ট বা পাক সেনাবাহিনীর উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে ভারতকে যেভাবে কোণঠাসা করার চেষ্টা করে, এই সংলাপের প্রস্তাব সেই পাকিস্তানি ন্যারেটিভকে এক ধাক্কায় দুর্বল করে দেয়। এবারে যদি আমরা দেখি পাকিস্তানের লাভ ক্ষতির ব্যাপার, তাহলে দেখব পাকিস্তানের বর্তমান বেসামরিক সরকার ভারতের সাথে বাণিজ্য শুরু করতে আগ্রহী, কারণ ভারতের সাথে বাণিজ্য বন্ধ থাকায় পাকিস্তানি মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া। তবে সমস্যা হলো পাকিস্তানের ক্ষমতাশালী সেনাবাহিনী পাক আর্মি সবসময় ভারত বিদ্বেষকে পুঁজি করে নিজেদের বাজেট ও ক্ষমতা টিকিয়ে রাখে। আরএসএসের এই মন্তব্য পাক সেনা সেই ভারত আমাদের ধ্বংস করতে চায় এই প্রোপাগান্ডাকে ভেস্তে দেয়। এবার যদি আমরা একটু চীনের দিকে তাকাই, চীনের একটা অস্বস্তির কারণ আছে। চীন সবসময় চায় ভারত যেন দক্ষিণ এশিয়াতে ব্যস্ত থাকে, যাতে ভারত মহাসাগরে বা বৈশ্বিক স্তরে চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে না পারে। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমলে সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ক্ষতি হবে বেজিংয়েরই। তাহলে ভবিষ্যতের রাস্তাটা ঠিক কেমন? থিঙ্ক ট্যাঙ্ক ব্রুকিং ইনস্টিটিউশনের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন এটি আসলে ভারতের একটি দীর্ঘমেয়াদী অখণ্ড ভারত ধারণারই একটি অংশ। তবে ভারতের সাধারণ নাগরিকদের মনে একটি বড় প্রশ্ন থেকেই যায় যে পাকিস্তান দিনের পর দিন ভারতের সীমান্ত পারে সন্ত্রাসবাদ বা ক্রস বর্ডার টেরোরিজম স্পন্সর করে আসছে, যেখানে সাম্প্রতিক সময়েও জম্মু কাশ্মীরে সেনা জওয়ানদের উপর হামলা হয়েছে। সেখানে এই আলোচনার বার্তা কি ভারতের সাধারণ মানুষের আবেগে আঘাত করবে না? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আরএসএসের মূলত ভারত সরকারের বিদেশ নীতিকেই একটি আদর্শিক সুরক্ষা কবচ দিচ্ছে। এর ফলে মোদী সরকার যদি ভবিষ্যতে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বা পর্দার আড়ালে পাকিস্তানের সাথে কোনো বাণিজ্যিক বা কৌশলগত আলোচনা শুরু করে, তবে দেশের ভিতর ডানপন্থী ভোট ব্যাংক থেকে কোনো তীব্র বিরোধিতার মুখে পড়তে হবে না। তো বন্ধুরা, আরএসএসের এই নূতন অবস্থান কি সত্যিই দক্ষিণ এশিয়ার শান্তির এক নতুন যুগের সূচনা করবে, নাকি এটি চীনের বিরুদ্ধে ভারতের একটি অত্যন্ত চতুর কূটনৈতিক চাল? আপনার কি মনে হয়? সন্ত্রাসবাদ পুরোপুরি বন্ধ না করে পাকিস্তানের সাধারণ মানুষের সাথে সম্পর্ক বা আলোচনার পথ খোলা রাখা কি ভারতের জন্য সঠিক সিদ্ধান্ত? নিচে কমেন্ট সেকশানে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গভীর তথ্যভিত্তিক ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন। ধন্যবাদ।